গুড মর্নিং অ্যান্ড হ্যাপি রক্ষাবন্ধন টু অল অফ ইউ। কেমন আছো তোমরা সবাই? আমি আমার লাস্ট ব্লগে বলেছিলাম যে ব্লগ ভিডিও আপলোডে কোনো গ্যাপ না দেওয়ার চেষ্টা করব, বাট কথাটা রাখতে পারলাম না। মাঝে অনেকগুলো দিন চলে গেছে আর আমি কোনো ব্লগ ভিডিও আপলোড করতে পারিনি। কয়েকটা শর্টস আপলোড করেছিলাম। তো যাই হোক, কাল সকালে ওই 10টা-15 এরকম নাগাদ আমরা এ বাড়িতে এসেছি। অ্যাকচুয়ালি রাখির জন্যই আসতে হলো, নাহলে পরে আমার ইচ্ছা ছিল যে আরও বেশ কয়েকদিন বাদে আসবো, বাট চলে এলাম আবার। আর আজকে তো রাখি, সবাই তোমরাও নিশ্চয়ই সেলিব্রেট করবে, আমিও পরাবো ভাইকে। ঈশা কুটুসকে রাখি পরাবে। ও তোমাদেরকে বলা হয়নি, কালকে যখন আসছিলাম এদিকে শিয়ালদায় জাস্ট মানে পা রেখেছি তখন অ্যানাউন্সমেন্ট হয়েছে যে সুভাষগ্রামে স্টেশনে অবরোধ চলছে। সোনারপুর থেকে ক্যানিং লোকাল, বজবজ লোকাল এই ট্রেনগুলোই যাচ্ছে। তো সেই আবার সোনারপুরে নেমে তারপর ওখান থেকে আবার পুরো মানে ব্রেক জার্নি করে করে আসতে হয়েছে। ওলা উবের সেগুলোও কানেক্ট করা যাচ্ছে না, এত সমস্যা হয়ে গেছিল। প্রবলেমটা হতো না, সাথে লাগেজ ছিল, কয়েকটা ব্যাগ ছিল আর কি, বাচ্চা কাচ্চা থাকলে পরে যা হয় আর কি, অনেকগুলো ব্যাগ হয়ে যায়, তার উপর কুট্টুস রয়েছে। তো ফাইনালি এসে পৌঁছে গেছি। আর আজকের ব্লগটা হতে চলেছে রাখি স্পেশাল ব্লগ। তো অবশ্যই ব্লগটা তোমরা শেষ অবধি দেখতে থেকো, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। কুট্টু বাবু উঠে পড়েছে ঘুম থেকে। কুট্টুস অনেকদিন বাদে একটু ভিডিও করছে, একটু সবাইকে হ্যালো গাইস বলে দাও তো, বলে দাও হ্যালো গাইস। বলো হাই, একটু জোরে বল হাই। ওই দেখ বল্টুও বলে দিয়েছে হাই। রাখি পড়বে তুমি? পড়বি? কে পড়াবে তোকে? জিয়া। জিয়া আর দিদিয়া পড়াবে? কটা পড়বে তুমি হাতে রাখি? মুখে বলো কটা? বলো দুটো, বলো হাত দেখাও। না দুটো নয়, আরো অনেকগুলো আছে। পুরো আজকে হাতের এই যে এপাশ থেকে এপাশ হয়ে যাবে রাখি পরে। স্নান টান সেরে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। আর এখন আমি একটু বেরোবো, কাকার সাথে যাব, একটু মিষ্টি নিতে হবে আর টুকটাক কিছু জিনিস কেনার রয়েছে। তো ঝটপট যাই, সেগুলো সেরে আসি। কারণ কি যতদূর জানি আজকে সকাল 7টা সামথিং কিছু এরকম থেকে দুপুর 2টো অবধি রাখি পরানোর শুভ সময়, তো তার মধ্যেই সেটা করতে হবে। রাখির থালা সাজিয়ে ফেলেছি। এই যে এতগুলো রাখি রয়েছে, ম্যাক্সিমামটা কুট্টুসের জন্য। একটু বলে দিই, এই গণেশ ঠাকুরওয়ালা রাখিটা, এটা কুট্টুসের দিদান কুট্টুসকে পরাবে। এই রাখিটা এটা আমি ভাইকে পরাবো। এই রাখিটা খুব সুন্দর লাগছে, দেখো, এটা কাকি পরাবে, মানে কুট্টুসের দিদি কুট্টুসকে পরাবে। আর এটা কুট্টুসের দিদিয়া পরাবে। আর কুট্টুসের ঠাম কুট্টুসের জন্য এইটা পাঠিয়ে দিয়েছে, এটা কুট্টুসের মাসি ঠাম পাঠিয়ে দিয়েছে। আর এর পাশে রয়েছে একটু চাল, একটু সিঁদুর আর ধান দুব্বো, এটা দিয়ে আশীর্বাদ করব। তো চলো, সবকিছু যখন রেডি আছে এবার রাখিটা পরিয়ে দিই।
এই দেখো কত রাখি পড়েছে কুট্টু পাপাটা। চিপস খাবে? হ্যাঁ চিপস দিয়ে দাও দেখি। কত সুন্দর সুন্দর রাখি পড়েছে, ভালো লাগছে চিপস খেতে? না কেন না? কুট্টুসকে রাখি পরাতে একেবারে মানে কালঘন ছুটে গেছে, কিচকিচ কিচকিচ করছে। কি সমস্যা হয়েছে? একটা খাবারও একটু চকলেট মানে একটু কেক টেক কোনো কিছু মুখে দিচ্ছে না। দেখো সব হাতে রাখি খুলে দিয়েছে। ওর শুধু এই বলটার উপরে মানে ওর কিউরিসিটি কি রয়েছে এর মধ্যে ফাইনালি পেয়েছে হাতে। বাবা এই গিফটটা সব থেকে বেশি পছন্দ হয়েছে। বদমাস ছেলে, দিদানের গিফট পছন্দ হয়েছে। লাঞ্চ করতে বসছি এবার আমরা সবাই। আর আজকে আমাদের লাঞ্চে রয়েছে মুসুরির ডাল, বাদাম বাটা, এটা হচ্ছে ইলিশ মাছের তেল, এখন টকবক করে ফুটছে, জাস্ট মা কড়াই থেকে নামালো। আর এখানে পুরো ভাজা রয়েছে, বেগুন ভাজা, আমাদের গাছের কাঁকরোল ভাজা আর ইলিশ মাছ ভাজা। আর এটা কিসের বড়া? শশার বড়া। আচ্ছা শশার, বাবা কোনোদিন খাইনি শশার বড়া, এটা কাকি বানিয়েছে। আর এটা আমড়ার চাটনি রয়েছে, এই দুটো কাকি, হ্যাঁ কাকি দিয়ে গেছে। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। পরে যেহেতু আজকে থাকছে না, মানে ও আমাকে কালকে সকালবেলায় দিয়ে বিকেলবেলার দিকে মানে সন্ধ্যের দিকে বেরিয়ে গেছিল, তো সেই কারণে কালকে মাটন হয়েছিল, আজকে আর মাটন করা হলো না। ও যদি আজকে থাকতো তাহলে আজকে বানানো হতো, বাট ওর তো মানে ওর বোন পড়াবে রাখি, সেই কারণে কালকে বিকেলেই বেরিয়ে গেছে। যাই হোক চলো এবার খেতে বসি, খুব খিদে পেয়ে গেছে। ঈশা রানীরও খুব জোর খিদে পেয়ে গেছে। আজকে কি সকালবেলায় না খেয়েছিলিস না খেয়ে এসছিস? না খেয়ে ভাত দিচ্ছিস, কাকি বললে যে তুই নাকি ভাত খেয়ে নিয়েছিস। আমি খাইনি এখনো পর্যন্ত কিচ্ছু। ঘুম পাচ্ছে, তাহলে খেতে হবে না, তুই ঘুমিয়ে পড়, তোর খাবারটা আমি খেয়ে নিচ্ছি। কয়েকদিন ধরে আমার না কিছু পুরনো দিনের কথা মনে করে করে না ভয়েতে মানে কি বলবো গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। আমরা তো এখন সবাই জানি ওই আরজি কর কাণ্ড নিয়ে যা হচ্ছে গোটা দেশে, সেটা নিয়ে তো আর কিছু নতুন করে বলার নেই। মানে ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক সবাই আমরা এটা জানি যে কি প্যাথেটিক ঘটনাটা না ঘটেছে। আর সব থেকে বড় কথা খুব ভয়ঙ্কর একটা ঘটনা যাকে বলে। এর আগেও এই ধরনের অনেক ধরনের মানে কেস প্রতিনিয়ত হতেই চলেছে। তো যখনই এই ধরনের কোনো কেস মানে ঘটে, আমি না কানে শুনতে পেয়েও সেই ব্যাপারটা নিয়ে কোনো সময় কারোর সাথে কোনো বন্ধু বলো ফ্যামিলি বলো কারোর সঙ্গে এইসব ডিসকাস করি না, কারণ কি আমি এগুলো জানার চেষ্টা করি না কিভাবে কি হয়েছে বা কি না হয়েছে। আমি না এই ঘটনাগুলো শুনলে পর আমার প্রচন্ড পরিমাণে মানে ভয়, একটা আতঙ্ক তৈরি হয়। যদি ওই রকম ভেতরে একটা কিছু তৈরি হয় না, সেক্ষেত্রে খুব চাপ হয়ে যাবে বিভিন্ন মানে বাইরে বেরানো বলো বা একা কোথাও বেরানো বলো, এইসব দিক থেকে না আমি মানে ভীষণভাবে ভয় পেয়ে যাব, কাজগুলো করতে পারবো না একা একা। তো সবসময় আমি এই ধরনের ঘটনা মানে যেগুলো ঘটেছে সেগুলো থেকে সবসময় দূরেই থেকেছি, শোনার চেষ্টা করিনি, জানার চেষ্টা করিনি। বাট এইবারেরটা কি হয়েছে, শ্বশুরবাড়িতে ছিলাম তখন, আর মানে শাশুড়ি নিউজ চ্যানেল মানে নিউজগুলো দেখছিলেন, তো সেই অবস্থাতে আমার কানেও এসেছে, প্লাস ইউটিউবে হঠাৎ করে মানে হয় না কি ওয়ালে চলে আসে, তো ওরকমভাবে আমি ভিডিওটা দেখে ফেলেছি। ইউটিউবে বা এরকম গুগল টুগলে কিছু একটা সার্চ করলে পরে ওই রিলেটেড জিনিসপত্রগুলোই আসতে থাকে। তো যেহেতু একবার দেখেছি, তো ওই রিলেটেড কি কি আপডেটস আসছে সেগুলো ওয়ালে চলে আসছে, তো সেই হিসেবে আমিও দেখছি যে কিছু সুরাহা হয়েছে কি না, কিছু বিচারের কিছু ব্যবস্থা হয়েছে। এই করতে করতে আমি পুরোপুরি ডিপলি ওই ব্যাপারটা নিয়ে মানে দেখেছি আমি কিভাবে কি হচ্ছে, কেস কিভাবে এগোচ্ছে। তো যত দেখছি না তত ভেতরে ভেতরে মানে ভূতের থেকেও বেশি যেমন ভয় একটা যেন চেপে বসেছে। রাত্রির বেলায় না মানে বিশেষ করে রাত্রির বেলাটাই আমি ফাঁকা পাই যখন, তখনই একটুখানি ভিডিও টিডিওগুলো দেখি। আর ওই রাত্রির বেলা ওই দেখার পরে না শুতে মানে ঘুম আসতে চাইছে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো সেই রকমই ফাঁকে ফাঁকে একদিন দুপুরবেলায় শুয়েছিলাম ওই বাড়িতে থাকাকালীন। এবার হয় না কি ফ্রি থাকলে পরে মাথায় উল্টো পাল্টা চিন্তা আসে, তার মধ্যে এই জিনিসপত্রগুলো রয়েছে, সব মিলিয়ে ঝুলে মাথার মধ্যে চলছে। তো যেই ঘটনাটা বলছি তোমাদেরকে সেটা আমি তখন কলেজে ছিলাম, কলেজ লাইফের ওই সময়ের একটা ঘটনা। আর আমার কলেজটা ছিল বারাসাত চাপাডালি মোড়, ওখান থেকে ভ্যানে করে কাজীপাড়ার দিকে যেতে হতো ওখানে কলেজ। এবার বুঝতেই পারছো বারাসাত নামটাই একটা আতঙ্ক একটা সময় ছিল, এখনো আবার ইয়ে হয়েছে। তবে আমি যেই টাইমটাতে কলেজে ছিলাম ওই 2010 থেকে 14 ওই স্প্যানটার মধ্যে না অনেকটা ইমপ্রুভ হয়ে গেছিল, অনেক ধরনের কেস ওইগুলো সেরকম ভাবে শোনা যেত না, হ্যাঁ অনেকটা বেটার হয়ে গেছিল।
তো এবার কি হয়েছে, আমার কলেজে ম্যাক্সিমাম টাইমটা আমি ঘরের থেকে কলেজে ওই এরিয়ার মধ্যেই বেশি সময় থাকতাম। ওই সময়টাতে সকাল 8টা-8:15 করে আমি ঘর থেকে বেরাতাম, আর বাড়ি ঢুকতাম যখন, তখন প্রায় 10:30 পৌনে 11টা বাজতো। কারণ কি আমার যত কলেজ করে টিউশন পড়ার থাকতো, সেগুলো আমাদের সব স্যারেরা ওই দিকটাতেই বেশি থাকতো, ওই ডাকবাংলো মোড়, মধ্যমগ্রাম এইসব জায়গাতে, কারণ কলেজের স্যারের কাছে পড়তাম। তো কি হয়েছে যে কলেজ টলেজ করে, আর সেই সময় দীপা, যেহেতু দীপার নিজের বাড়ি বিহারে, আর এইখানে ওর দাদা ওই বারাসাত হসপিটালের উল্টো দিকে ওখানেই এলাকাতে ভাড়া থাকতো, তো দীপা ওদের সঙ্গেই থাকতো। তো কলেজ শেষ করে দীপার সাথে ওদের বাড়িতে চলে যেতাম, বাড়িতে গিয়ে তারপরে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে রেস্ট নিতাম, তারপরে ওই 5:30, 6টা, 6:30 যেরকম টাইম থাকতো টিউশনে, সেই টাইমে গিয়ে আমি পড়তে যেতাম। আমি, দীপা আর আমার একজন ফ্রেন্ড, আমরা 3 জনে 3 মাথা, ঠিক আছে, যেখানে সবসময় আমাদেরকে সবসময় একসাথে দেখতে পাওয়া যেত। একটা দিনের কথা আমার ভীষণভাবে মনে পড়ে, সেই দিনকার না পড়ে টোরে বাকি ফ্রেন্ডস গুলোর জন্য এরা হয়েছে, ওরা বাড়ির কাছাকাছিই থাকতো, কিন্তু তারপরে সেই খেয়ে একেবারে ল্যাথ খেয়ে ঘুমিয়ে টুমিয়ে আসছে পড়তে, এবার ওদের জন্য আমাদের পড়ে টোরে বেরাতে অনেক দেরি হয়ে গেছিলো। সেদিনকার মেবি হয়ে গেছিল 9:35-40 এরকম রাত্রির, ঠিক আছে। এবার তোমরা জানবে হয়তো বারাসাত চাপাডালি মোড়ে যে বাস স্ট্যান্ডটা রয়েছে, বাস ডিপোটা কতটা বড় আর কত বাস গুলো রয়েছে। তো সেখানে আমি বেসিক্যালি DN-17 করে যাওয়া আসাটা করতাম, কারণ ওটা চাপাডালিতে লাস্ট স্ট্যান্ড ছিল। বারাসাত গড়িয়া এই বাসটাই একটাই বাস পড়েছিল, বাকি সব বাসগুলো ওখানে কি বলবো গ্যারেজ করে দিয়েছিল, সব বন্ধ, লাইট ফাইট অফ, আর ওই বাসটাতেই শুধু আলো জ্বলছিল। এখন ভাবলে আমার কিরকম লাগে, পুরো সুনসান হয়ে গেছিল জায়গাটাতে, শুধু আমার ওই বন্ধুটা ছিল আর আমি ছিলাম। এবার যদি কপালে কিছু খারাপ থাকতো সেই দিনকার, বন্ধু কি বাবার মতন কেউ অত বড় কেউ থাকলে পরে যদি কপালে কিছু খারাপ হওয়ার থাকতো, বুঝতে পারছো সেই সময় কি না কি ঘটে যেত। ওকে তো একটা থাপ্পড় মারলে বোধহয় ছিটকে কোথায় চলে যেত, তার কোনো ঠিক ঠিকানা নেই। তো ওই দিন আমার তখন কিন্তু মাথাতেও আসতো না যে এরকম কিছু হতে পারে, বা আমি ভয়ে রয়েছে, ওরকম কিছু নেই একেবারে। তখন আমি অন্য রকমের ডেসপারেট, যে আমাকে কলেজে যেতে হবে, পড়তে হবে, নোটস কালেক্ট করতে হবে, বাড়ি যেতে হবে, এরকম। এবার অতটা দেরি হয়ে গেছে, আমাকে বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি করে। তো ওই ভয়টা কোনো কিছু লাগতোই না, যে বাবা একা রয়েছি বাস ডিপোতে, কেউ কোথা থেকে দেখছে কিনা, ওরকম নয়। ভাবতাম যে এই বাসটা লাস্ট হয়েছে, এটাতে আমার বাড়ি ফিরতে হবে, এই ব্যাপার। তো ওই একটা দিন, আর একটা দিন হয়েছে সেদিনকারও 8:30 পৌনে 9টা এরকম করে বারাসাতের বারাসাত স্টেশনে যাচ্ছিলাম, আর প্রচন্ড বৃষ্টি হচ্ছিল সেদিনকার। আর ওই ডাকবাংলো ওই ব্যাক সাইড থেকে, পেছন দিক থেকে বারাসাত স্টেশন যাওয়ার একটা রাস্তা ছিল, ঠিক আছে, সুনসান পুরো একেবারে রাস্তাটা, তার মধ্যে বৃষ্টি হচ্ছে। আমার ওই বন্ধুটা আর আমি ওই ভ্যানে করে, ওখানে বেশি ভ্যান চলে তোমরা জানবে নিশ্চয়ই, আর যে ভ্যান চালাচ্ছে সে। এবার পুরো রাস্তা ফাঁকা, শুধু ওই ল্যাম্পপোস্টের যে লাইট জ্বলছে সেটা, আর ওই ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে আমরা ওই ভ্যানে করে যাচ্ছি। আর ওই সাইডটা ওই ব্যাক সাইডটা বারাসাত স্টেশন যাওয়ার রাস্তাটা, ওইটাও কিন্তু খুব ডেঞ্জার জায়গা। তো এই দুটো কেস, এই দুটো দিন আমার এখন শুধু মনে পড়ে যে ওই দুটো দিনে কি না কি হয়ে যেতে পারতো, কি বলবো, আর এটা কিছু বলার নেই। কপালটা ভীষণভাবে ভালো ছিল যে ওই সময়টা ওই রকম ভাবে পেরিয়ে গেছি। মা ওরা তো সবসময় চিন্তা করতো যে অতটা দূর যাওয়া, তার মধ্যে ওই রকম বারাসাতের মতন জায়গাতে, যতক্ষণ না বাড়ি আসতাম ততক্ষণ একটা তো চিন্তা থাকতোই। কিছু একটা দিন গেছে ওই সময়টা, এটা আমার কপাল বা ঠাকুর কিছু আছে কি না আছে আমি জানি না অত কিছু, বাট ওই দিনগুলোর কথা মনে পড়লে আমার এখন প্রচন্ড পরিমাণে ভয় করে। আর এখন এই কেসটা হওয়ার পর থেকে না আমি প্রচন্ড একটা ভেতরে কি বলবো জড়সড় টাইপের হয়ে যাচ্ছি, মেন্টালি আমার একটা রেস্ট চাই, এরকম একটা ব্যাপার হচ্ছে। আর এই কেসটা যতটা আমি চাই, আমি কেন সবাই আমরা চাই যে এটার কি বলবো একটা ঠিকঠাক ভাবে বিচার হোক, বাট সত্যি কথা বলছি আমি কোনো পজিটিভ কিছু দেখতে পাচ্ছি না, ঠিক আছে। মন বলছে যে বাকিগুলোর মতন এটাও ধামাচাপা পড়ে যাবে, এটাও হয়তো কিছু ঠিকঠাক ভাবে বিচার হবে না, বাট স্টিল উই ওয়ান্ট জাস্টিস, এটাই প্রে করি। আশা করি খুব তাড়াতাড়ি এটার একটা ঠিকঠাক ভাবে বিচার হোক, এটাই চাই। কিসে নাচছে ও? ওরে বাবা, ওরে বাবা, কোমর দুলে দুলে নাচ। কেমন নাচতে শিখেছিস? একটা কপি ক্যাট হয়েছে, যা কিছু দেখিয়ে দেওয়া হবে সেই মুহূর্তে সেটাকে ইনস্ট্যান্ট একেবারে কপি করে দেবে। স্কুলে গিয়ে এক্সামের সময় আবার কারোর কিছু কপি করো না বাবা। এই দেখবি কুট্টুস একটা নতুন জিনিস দেখাবে। বাবা লোকনাথ বাবা কেমন
বসে? একটু দিদিয়াকে দেখিয়ে দাও, এইদিকে ঘুরে দেখাও, দেখতে পাচ্ছে না কেউ। হ্যাঁ দেখাও, এবার দেখাও। দেখছো লোকনাথ বাবা বসেছে কিভাবে। ওলে বাবা, ওলে বাবা, ওলে, কোমর দুলিয়ে, কোমর দুলিয়ে, ওই কোমর হাত দিয়ে নাচছে। বম বলে, বম বলে, বম বলে, বম বলে। শুয়ে পড়, মাটিতে শুয়ে পড়। হ্যাঁ এই যে দেখো, দেখো, ওই দেখো, ওই বম বলে, বম বলে। এত ডান্স করেছে জামা খুলিয়ে দিচ্ছি লাস্টে। মাথা ঘুরে যাবে, মাথা ঘুরে যাবে। রাতের খাবারে আজকে মা বানিয়েছে পনির, পনির আর এদিকে পরোটা। এটা ইশারানির জন্য, ও বাড়ি যাবে বলে ওর জন্য তাড়াতাড়ি করে মা পরোটা ভেজে দিল। আর আমাদের জন্য রুটি হচ্ছে এখন। এই যে রুটি বানাচ্ছে কুট্টুস, আমি মা বসে পড়বো খেতে। হ্যাঁ আজকাল ভালো লাগছে না শরীরটা, একদম খেয়ে শুয়ে পড়বো। নে তুই খেয়ে নে, তোর আবার ডাক পড়ে যাবে। কোনো একটা কাজ করার পর সেই কাজে যদি নিজেরই স্যাটিসফ্যাকশন না আসে, তো আমার সেক্ষেত্রে মনে হয় যেন সেটা অন্য কারোর ভালো লাগতে পারে না। এটা পার্সোনালি আমি মানে মনে করি, বিলিভ করি। তো সেরকমই ব্যাপার। আজকের ব্লগটা করে না আমি একদম স্যাটিসফাইড নই। মানে কি শ্যুট করেছি আমি জানি না। যেই এনার্জিটা, যেই আনন্দটা নিয়ে সকালে ব্লগটা স্টার্ট করেছিলাম, যত বেলা বেড়েছে তারপর থেকে সেই এনার্জি, সেই আনন্দটা কোথায় যেন হাওয়া হয়ে গেছে। আজকে ব্লগ করতে আমার শ্যুট করতে ইচ্ছা করছিল না, সত্যি কথা বলছি। কিন্তু যেহেতু আজকে রাখি, একটা ভালো দিন, একটা ব্লগ করবো না এটা তো হতে পারে না, তো সেই হিসেবে করেছিলাম। কিন্তু মানে শেষ অবধি সেটাকে আমি রক্ষা করতে পারলাম না। জানি না তোমাদের ভালো লাগবে কিনা আজকের ব্লগটা। ভেতর থেকে না একটা কিরকম ভেতরে ফ্রাস্ট্রেশন চলছে, শরীরটাও যেন রেস্ট চাইছে, এরকম একটা ফিল হচ্ছে। আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। আর ভাল লাগছে না, চেষ্টা করব খুব তাড়াতাড়ি এই জিনিসটা থেকে রিকভার করে ভালো একদম সুন্দর এনার্জি নিয়ে তোমাদের সামনে এসে হাজির হই, যাতে এই কথাগুলো ফার্দার নেক্সট কোনো ব্লগে বলতে না হয়। আশা করছি তোমাদের আজকে দিনটা ভালো গেছে, ভালো করে কাটিও আগের দিনগুলো, সুস্থ থেকো, এটাই বলার। এনিওয়ে চলো, গুড নাইট, টেক কেয়ার। খুব তাড়াতাড়ি আবার নেক্সট ব্লগে দেখা হবে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দে থেকো। টাটা।